নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারের নাম সমসম্ভব চলক ও তার বিভাজন। দারুণ চ্যাপ্টার, ক্লাস 12-এর জন্য, থার্ড সেমিস্টারের জন্য, WBCHS-এর আন্ডারে একটা বলতে পারো পাওয়ারফুল একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু দারুণ প্রশ্ন আর খুব সহজ প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে। অনেক স্টুডেন্টের ডিমান্ড ছিল, স্যার এই চ্যাপ্টার তো আপনি বলছেন সহজ, কিন্তু এর ক্যালকুলেশনগুলো যখন আমরা বইয়ের উদাহরণ দেখি তখন কিন্তু মাথা পুরো ঘুরে যায় স্যার। তাহলে কি এর কোনো শর্টকাট নিয়ম রয়েছে? কারণ বড় নিয়মে করলে তো টাইমটা বেশি লাগবে। আগে বলেছি যে অবশ্যই এই চ্যাপ্টারে কিন্তু শর্টকাট নিয়ম রয়েছে এবং অতি দ্রুত তুমি করতে পারবে অঙ্কগুলোকে। কিন্তু তোমাকে আগে দেখতে হবে তুমি চ্যাপ্টারের কনসেপ্ট পাচ্ছ কিনা, নাম্বার 2 চ্যাপ্টার সম্পর্কে পূর্ণ ধারণা ক্রিয়েট হয়েছে কিনা, তুমি পরবর্তী স্টেপে হোক সেটা পরবর্তী সেমিস্টার বা উচ্চতর শ্রেণীতে তুমি প্রয়োগ করতে পারবে কিনা, এরকম আত্মবিশ্বাস জন্মাচ্ছে কিনা, তারপর তুমি শর্টকাট নিয়মটা শেখো জাস্ট টাইমটাকে ম্যানেজ করার জন্য বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ইউজ করার জন্য। আশা করছি বুঝতে পেরেছ। এই মানসিকতা নিয়ে চলো স্টার্ট করি আজকের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সমসম্ভব চলকতার বিভাজন। যদি কেউ মনে করো স্যার এর ফুল কনসেপ্ট দরকার, ফুল স্ট্র্যাটেজি দরকার স্যার আরও, তাহলে তুমি এই চ্যানেলে বা আমার চ্যানেলেও পেয়ে যাবে। সেখানে পূর্ণাঙ্গভাবে আলোচনা করেছি এবং সামনে আরও তো সময় রয়েছে, আমরা করতে থাকবো বিভিন্ন টেকনিকের মাধ্যমে। তো চলো শুরু করি তাহলে আজকের গুরুত্বপূর্ণ টপিক চ্যাপ্টার সমসম্ভব চলকতার বিভাজন। প্রথমে বলি এই চ্যাপ্টার ম্যাথামেটিক্সের কোন শাখার অংশ। ম্যাথসে তো প্রচুর শাখা রয়েছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি। তো মাথায় রাখবে এই চ্যাপ্টার ম্যাথামেটিক্সের যে শাখার অংশ সেটা হচ্ছে সম্ভাবনা বা প্রবাবিলিটি। সম্ভাবনা। আর এটা তোমাদের সিলেবাসের ইউনিট 4-এ কিন্তু স্থান দেওয়া হয়েছে। স্যার কোশ্চেন প্যাটার্ন কীরকম তোমরা সবাই জানো, MCQ বা শূন্যস্থান পূরণ বা এরকম ধরনের অঙ্ক যেহেতু থাকে, টোটাল অঙ্ক থাকে 40টা। আর 40টা টোটাল অঙ্ক যে থাকছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 4, 5, 6 করতে করতে টোটাল 40টা অঙ্ক থাকছে। এর মধ্যে সম্ভাবনা এবং সমসম্ভব চলকতার বিভাজন বা ইউনিট 4 থেকে টোটাল অঙ্ক থাকবে 8টা। কেমন? টোটাল অঙ্ক থাকছে কটা? 8টি। আমি এটা বলবো না যে লাস্ট থেকে 8টা অঙ্ক পেয়ে যাবে এই পুরো পার্ট থেকে। যদি কোশ্চেনের প্যাটার্ন তো একই থাকবে, বাট যদি কোশ্চেনের যদি বলতে পারো সেট আলাদা হয়, ধরো 3-4টে সেট করে দিল, তখন তো অঙ্কগুলো উলটপালট হবে। ফলে সেক্ষেত্রে যদি পরিবর্তন করে দাগ নাম্বার আলাদা বিষয়। কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে যে এই সম্ভাবনা তত্ত্ব এবং সমসম্ভব চলকতার বিভাজন থেকে টোটাল কিন্তু 8টা অঙ্ক থাকবে। তাহলে নিশ্চয়ই এই চ্যাপ্টার থেকে মোটামুটি প্রায় 4টা বা 5টা অঙ্ক বা 3টা অঙ্ক পেয়েই যাবে এবং খুব ভালো অঙ্কই থাকবে, টেনশন নেই। এবার চলে আসছি আমরা রোডম্যাপ। রোডম্যাপটা কি? তো রোডম্যাপ হচ্ছে চ্যাপ্টারটাকে আমরা পূর্ণাঙ্গভাবে দেখব যে এখান থেকে কি শিখব, নাম থেকে আমরা কেমন করে চ্যাপ্টারের কনসেপ্টটা পাবো, কি কি কন্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে আছে, কি কি কন্টেন্ট আমরা শিখব, প্লাস এর রহস্যটাকে আমরা জানবো রোডম্যাপ আকারে। কেমন? তো চলো দেখে নিই। যেহেতু চ্যাপ্টারের নাম সমসম্ভব চলক ও তার বিভাজন, দেখো এখানে কিন্তু দুটো জিনিস রেডি হয়ে গেছে। এক হচ্ছে কি সমসম্ভব চলক, আর একটা কি তার বিভাজন, তাই না? দুটো অংশ কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা প্রথমে এই অংশটাকে নিয়ে ভাবি যে সমসম্ভব চলকটা কি। তো যখনই চলক কথাটা বলছি তখনই মনে পড়ছে চলরাশির কথা। কোথায় যেন পড়েছিলে? অ্যালজেব্রাতে, বীজগণিতে, তাই না? এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, জেড একটা চলরাশি। তো ওখানে চলরাশিটা কি ছিল? একটা সংখ্যাই তো ছিল। তো আমরা বীজগণিতের ক্ষেত্রে ইউজ করতাম চলরাশি, যখন আমরা প্রবাবিলিটির ক্ষেত্রে ইউজ করব তখন চলক। এটাই পার্থক্য। প্রবাবিলিটির ক্ষেত্রে মেন বিষয় কি জানো? যখন তুমি প্রবাবিলিটির ক্ষেত্রে আসছো
তখন কিন্তু একটা জিনিস ব্রেনে ফিট করে রাখবে যে প্রবাবিলিটি আমরা কার বের করি, উত্তর আমরা প্রবাবিলিটি বের করি কোনো ঘটনার। আর যখন তুমি ঘটনাটাকে বাস্তব সংখ্যায় কনভার্ট করে দেবে, ঠিক যেমন তোমার একটা নির্দিষ্ট নাম আছে, তোমার বাবা মা বা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ডাকে, যখন তুমি স্কুলে যাও তখন কিন্তু নাম প্রেজেন্টের সময় তোমার সেই নামটা কনভার্ট হয়ে যায় বাস্তব সংখ্যায়, হয়তো নাকি ন্যাচারাল নাম্বার পরিণত হয়ে যায়। রোল নাম্বার 1 2 3, হয়তো তোমার রোল নাম্বার 4, ইয়েস স্যার। তো তোমার নামটা পরিণত হয়ে গেল কিসে, রোল নাম্বারে। তো ঠিক একই রকম ভাবে যে আমরা প্রবাবিলিটি বের করি কার, ঘটনার। ঘটনাটাকে যখন আমরা বাস্তব সংখ্যা দিয়ে প্রকাশ করি তখন সেটাকে বলি আমরা সমসম্ভব চলক। কেমন? তো আমরা যেমন চলরাশিকে এক্স ওয়াই জেড দিয়ে রিপ্রেজেন্ট করি, ওরকম সমসম্ভব চলককেও আমরা এক্স ওয়াই জেড দিয়ে রিপ্রেজেন্ট করব, ফলে নিশ্চয়ই এই অবধি কোনো সমস্যা নেই। এবার এখানে স্যার এক্স এর পরিচয়টা কি? এক্স এর পরিচয় হচ্ছে এটা কিন্তু বাস্তব সংখ্যা। কেমন? এক্স হচ্ছে কি বাস্তব সংখ্যা। এবার এই এক্সটাকে আরো ভালো করে বোঝার জন্য আমরা একটা উদাহরণের হেল্প নিচ্ছি। কিরকম দেখো, ধরে নাও দুটি কয়েন তুমি একবার টস করেছো। কি বললাম? দুটো মুদ্রাকে একবার টস করেছো। যে দুটো কয়েনকে যদি একবার টস করো তাহলে তুমি কি কি ইভেন্ট পাবে, কি ঘটনা পাবে? হয় দুটোই হেড পাবে, বা প্রথমটা হেড পরেরটা টেল, বা প্রথমটা টেল পরেরটা হেড, বা দুটোই টেল পাবে, কি তাই তো? এবার আমি তোমাদের সামনে একটা ঘটনা রিপ্রেজেন্ট করছি। কেমন? কি ঘটনা? একটাও হেড পড়বে না তার ঘটনা। ক্লিয়ার? তাহলে বলছি একটিও হেড না পড়ার ঘটনা। তো আমি এই ঘটনাটার যে নাম দিলাম একটাও হেড পড়বে না, একটাও হেড পড়বে না তার ঘটনা। বা আমি বলতে পারি ঠিক একটি হেড পড়ার ঘটনা, বা বলতে পারি ঠিক দুটি হেড পড়ার ঘটনা। তো লক্ষ্য করো আমি কিন্তু এখানে তিনটা ঘটনা উল্লেখ করলাম। প্রথমটা কি একটাও হেড পড়বে না, সেকেন্ডটা কি ঠিক একটা হেড পড়বে সে ঘটনা, থার্ডটা কি ঠিক দুটো হেড পড়বে সে ঘটনা। এবার লক্ষ্য করো আমি না এক কাজ করি, এক্স। কেমন? এক্স, এক্স এর পরিচয়টা কি? ও কিন্তু একটা বাস্তব সংখ্যা, কিন্তু আমি কি বলেছিলাম ঘটনাটাকে রিপ্রেজেন্ট করবো বাস্তব সংখ্যায়। তাহলে এক্স এর পরিচয় দিচ্ছি হেড পড়ার সংখ্যা, হেড পড়ার সংখ্যা। এখন তোমরাই বলো এই ঘটনার রেসপেক্টে আমি কি বলতে পারি? স্যার এখানে এক্স এর মানটা স্যার 0। দেখো এক্স এর মান 0 মানে কি? একটাও হেড পড়েনি। যদি এই ঘটনার রেসপেক্টে বলি এক্স এর মানটা 1, মানে ঠিক একটাই মাত্র হেড পড়েছে। যদি এই ঘটনার রেসপেক্টে বলি তাহলে এক্স এর মানটা কি 2, মানে কি দুটো হেড পড়েছে। তা তোমরাই বলো যেখানে আমরা ভাষা দিয়ে ঘটনাকে রিপ্রেজেন্ট করছি সেখানে সংখ্যা দিয়ে কিন্তু ঘটনাকে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমরা এই যে এক্স এর যে মানগুলো বা এই এক্স, এটাকে কি বলছি আমরা? সমসম্ভব চলক। আশা করছি এই অবধি বুঝতে পেরেছো সবাই। আর যখনই তুমি ঘটনা পেয়ে যাচ্ছ না, তো নিশ্চয়ই আমরা ওই ঘটনার তো সম্ভাবনা পেয়ে যাই। স্যার ধরে নিন এই ঘটনার নাম হচ্ছে এ, তাহলে আমরা নিশ্চয়ই তার প্রবাবিলিটির মানটা পেয়ে যাবো। স্যার এই ঘটনার নাম যদি বি দিই তার প্রবাবিলিটি অফ বি পেয়ে যাবো। এই ঘটনার নাম যদি সি দিই তাহলে প্রবাবিলিটি অফ সি পেয়ে যাবো। তার মানে আমরা কি বের করি? কোনো ঘটনার সম্ভাবনা বের করি, ঠিক কিনা? তো এখানে লক্ষ্য করো সবাই, আমরা এখান থেকে আলটিমেটলি তাহলে কি পেলাম? আমরা পেলাম স্যার সমসম্ভব চলক হচ্ছে এক্স, অবশ্যই এটা বাস্তব সংখ্যা। আর আপনি একটু আগে উদাহরণে দেখালেন যে ঘটনাটাকে আমরা বাস্তব সংখ্যায় রিপ্রেজেন্ট করছি। তো ওর মান হতে পারে, ধরে নিন ওর মান হয়ে গেল কি এক্স।
x1, কিংবা x এর মান হতে পারে কি x2, কিংবা x এর মান হতে পারে x3। এরকম করে চলছে স্যার, ওর মানটা xn হতে পারে। যেমন আগের যে একটা অঙ্ক টুকলাম বা লিখলাম, তার ক্ষেত্রে কি x এর 3টা মান পেয়েছিলাম, তাই না? তো আমি n সংখ্যক মান পেতে পারি। তো এই যে x দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সমসম্ভব চলক। এবার তোমার ডিউটি কি জানো? তোমার ডিউটি হচ্ছে তুমি যে সমসম্ভব চলক পেলে, কেমন x এর কি কি মান পেয়েছো? তুমি x1 মান পেয়েছো, তুমি x2 মান পেয়েছো, তুমি x3 মান পেয়েছো, এরকম করে চলছে, তুমি xn মান পেয়েছো। এবার নিশ্চয়ই ওই ঘটনার রেসপেক্টে তুমি একটা প্রবাবিলিটি পাচ্ছ। ধরে নাও সেই প্রবাবিলিটির মান p1। তুমি নিশ্চয়ই ওই ঘটনার রেসপেক্টে আর একটা প্রবাবিলিটির মান পাচ্ছ। ধরে নাও সেটা হচ্ছে কি p2। আরে ভাই, এটা তো একটা ঘটনা, ওই ঘটনার রেসপেক্টে তুমি আবার প্রবাবিলিটির মান পাচ্ছ। ধরে নাও সেটা হচ্ছে pn। মানে এইভাবে চলছে। তো আমরা এই যে ছকটা দেখতে পাচ্ছ, যেখানে আমি x এর সমস্ত সম্ভাব্য যতগুলো মান রয়েছে x এর সবার রেসপেক্টে আমি প্রবাবিলিটির মানটি বের করলাম, নিয়ে একটা ছক তৈরি করলাম। আমরা এই ছকটাকে কি বলছি? x সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন। আমাদের রোড ম্যাপে কি জানতে হবে জানো? রোড ম্যাপে আমাদের জানতে হবে যে চ্যাপ্টারের নাম তো বুঝে গেলাম, চ্যাপ্টারের রহস্যটা বুঝে গেলাম। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব যে এটাই যে সমসম্ভব চলকের সমান বিভাজন, তার শর্তটা কি, এর কন্ডিশন কি। আমরা জানবো এখান থেকে মধ্যক কেমন করে বের করতে হয়, কেমন করে ভেদমান বের করতে হয়, আর কেমন করে সমক পার্থক্য বের করতে হয়। ব্যাস, এই হচ্ছে আমাদের কিন্তু এই চ্যাপ্টারের শিক্ষণীয় বিষয়, আর কিচ্ছু নেই চ্যাপ্টারের মধ্যে। এবার চলে আসছি পরিকল্পনা। আমরা শিখব কিভাবে? তো প্রথমে আমি তোমাদের চ্যাপ্টারটাকে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পলের মাধ্যমে না এই পুরো থটটা দেখাবো, যাতে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যায়। শুধু তাই নয়, এই পুরো থটটা দেখাতে গিয়ে এটাও শো করাবো যে সমসম্ভব চলকের মধ্যে যে পার্থক্যটা, বিভাজনটা, বা মনের মধ্যে যদি কোনো খটকাও লেগে থাকে, সেটা কেমন করে দূর করা যাবে। একদম পুরো সম্ভাবনা চ্যাপ্টার আর সমসম্ভব চলক তার বিভাজন দুটোকে পাশাপাশি রেখে তোমাদের ব্যালেন্স করে তোমাদের কন্টেন্টটা দেখাবো একটা উদাহরণ দিয়ে। নেক্সট কি? নেক্সট হচ্ছে অঙ্কের টাইপ। অঙ্কের টাইপের মধ্যে তোমাদের বলে রাখি, তোমাদের না হয় একটা ছক দিয়ে দেবে, কিংবা তোমাকে ভাষা দিয়ে দেবে। ক্লিয়ার? হয় তোমাকে ছক দিয়ে দেবে বা ভাষা দিয়ে দেবে। যদি ভাষা দেয় তাহলে ভাষাটাকে পড়ে তোমাকে আগে ছক বানাতে হবে। এবার যে ভাষাটা দেবে না, তো এখানে মোটামুটি যে ধরনের ভাষা দেয় বা থাকে, একটু বলে দিই তোমাদের কিরকম থাকে ভাষা। যেমন ধরো নির্বাচন সংক্রান্ত, বা মুদ্রা সংক্রান্ত, বা ছক্কা সংক্রান্ত, এরকম টাইপের কিন্তু ভাষার অঙ্ক সাধারণ পক্ষে দিয়ে থাকে। কেমন? তো যদি এরকম ধরনের পার্ট দেয়, তাহলে আমরা এর ক্ষেত্রে কি কি বের করব বা কি টাইপের অঙ্ক থাকে। নাম্বার 1, তোমাকে শর্তের উপর বেস করে অঙ্ক থাকতে পারে, কন্ডিশন। তোমাকে এরকম 4টে অপশন দিয়ে দেবে, বলবে যে এই 4টে অপশনের মধ্যে কোনটা হচ্ছে এক সমসম্ভব চলকের সমানুভাজন। ব্যাস, তুমি এবার শর্ত টেস্ট করে তোমাকে অঙ্কটা করতে হবে। নেক্সট কি? নেক্সট আমি 2 নম্বর দিচ্ছি। ধরো এই ছকের মধ্যেই কোনো একটা আননোন দিয়ে দিল, কেমন? বলো ভাই কে এর মানটা কত বের কর। কিংবা তোমাকে বলতে পারে যে ভাই আমি তো x সমসম্ভব চলকের সমানুভাজন দিলাম, এবার x না y সমসম্ভব চলকের সমানুভাজন কি হবে ওটা বের করো। তোমাকে হয়তো এরকম অঙ্ক থাকতে পারে যে ছক দিয়ে দিলাম, হ্যাঁ মধ্যকটা বের করো, ই অফ এক্সটা কি হবে, কারণ ই অফ এক্স মানে মধ্যক।
বা ভেদমান, সরি বা গড়। কেমন? নেক্সট 5 নম্বরে তোমাকে বলতে পারে যে ভার এক্সটা কি হবে। 6 নম্বরে বলতে পারে সমক পার্থক্যটা কি হবে। ক্লিয়ার? তো দেবে তোমাকে হয় এটা বা ওটা, তোমাকে নির্ণয় করতে বলবে এটি। আর আরেকটা টাইপের অঙ্ক থাকে কি, ফর্মুলা মানে সূত্র ও প্রয়োগ। কেমন? তোমাকে একদম সুন্দর সূত্র বলে দেবে, কোনো টেনশন নেই। আর ওই সূত্রকে জাস্ট খালি ব্যবহার করতে হবে, খুব গাঢ়ভাবে ব্যবহার করতে পারবে না, জাস্ট এমনি ইউজ করবে, অঙ্ক চুটকিতে হয়ে যাবে। ক্লিয়ার? ফলে মাথায় রাখবে এই টপিকের উপর অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবেই, আসবে না কিন্তু আসবেই, হস্যইকার কিন্তু। কেমন? ওই কারণে এই পার্টটাকে তোমরা স্টার মার্ক করে রাখবে। ব্যাস হয়ে গেল আমাদের পরিকল্পনা। এবার চলো আগে আমরা এই পার্টটাকে কমপ্লিট করি, তারপর এই ফান্ডায় আসছি। এবারে আমি তোমাদের সুবিধার জন্য একটা অঙ্ক বেছে নিয়েছি, কেমন, যাতে তোমরা ফিল করতে পারো বিষয়টাকে। কি বলেছে? দুটি ঝোঁকশূন্য মুদ্রা একবার টস করা হলো। হ্যাঁ, যদি দুটো কয়েনকে যদি একবার টস করো তাহলে কি কি ইভেন্ট পাবে, কি কি ঘটনা পাবে? হয় দুটো হেড পাবে, বা হেড টেল, বা টেল হেড, কিংবা টেল টেল, তাই না? এর বাইরে তো কিছু পাবে না। যদি পাও তাহলে লিখে পাঠাবে। কেমন? এবার আমার টার্গেট হচ্ছে এই অঙ্কটার উপর বেস করেই দুটো চ্যাপ্টারকে আমরা ব্যালেন্স করব। তো যদি আমি হেডের উপর কাজ করি, কার উপর বললাম? হেডের উপর, তাহলে আমরা কি বলতে পারি জানো? সমমানের চ্যাপ্টারের নিয়ম অনুযায়ী এর পরিচয় কি? একটিও হেড না পড়ার ঘটনা। ক্লিয়ার? তাহলে এর পরিচয়টা কি? এর পরিচয় এই একটা ঘটনা, কিন্তু কিরকম ঘটনা? একটাও হেড পড়েনি, সে ঘটনাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে মাথায় রাখবে প্রবাবিলিটি অফ এ সমান কি হবে? নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। কি এটা শিখেছিলে? নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, কিন্তু নাম্বার অফ এস টোটাল ঘটনা কটা? 4টে, আর একটাও হেড পড়েনি, একটাও হেড পড়েনি, এরকম ঘটনা একটাই পাচ্ছি আমরা, তাহলে 1/4। যদি আমরা বলি বি আর একটা ঘটনা, স্যার এটা কি ঘটনা? ঠিক একটি হেড পড়ার ঘটনা। ক্লিয়ার? তাহলে বি এর পরিচয় কি? ঠিক একটা হেড পড়েছে, তার ঘটনা। তাহলে আমরা আরামসে বলতে পারি এখানে যে প্রবাবিলিটি অফ বি, এটা মানে হচ্ছে নাম্বার অফ বি বাই নাম্বার অফ এস। তার মানে টোটাল ঘটনা কত? 4টা, আর ঠিক একটি হেড পড়েছে, তো ঠিক একটি হেড, ঠিক একটি হেড আমরা কিন্তু এই দুটো ঘটনায় পাচ্ছি। তাহলে অ্যান্সার কি? 2/4। যদি আমি বলি সি, সি এর পরিচয়টা কি? ঠিক দুটি হেড পড়ার ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ সি আমি কি বলতে পারি? টোটাল ঘটনা 4টে, আর আমরা দেখতে পাচ্ছি ঠিক দুটি হেড পড়েছে, এরকম ঘটনা একটাই পাচ্ছি দেখতে, তার মানে কি? 1/4। তো আমরা যখন সম্ভাবনা চ্যাপ্টারের নিয়মে এগোচ্ছি তখন কিন্তু আমাকে ভাষাটা পুরো লিখতে হচ্ছে, কিন্তু যখন আমি চলে আসব এই চ্যাপ্টারের ল্যাঙ্গুয়েজে, কেমন, সমসম্ভব চলক, তো আমরা এখানে কি করবো জানো? এই সমসম্ভব চলকটাকে আমি নাম দেবো কি? ক্যাপিটাল এক্স। স্যার এক্স এর পরিচয়টা কি তাহলে? যেহেতু আমি হেডের ওপর কাজ করছি, তাহলে হেডের সংখ্যাটাকে লিখতে পারি, তাই না? আমি লিখতে পারি হেড পড়ার সংখ্যা বা হেডের সংখ্যা। এখন তোমরা নিজেরাই বলতে পারবে, স্যার দেখুন আপনি তো বলছেন এক্স মানে কি? হেড পড়ার সংখ্যা, তাহলে
এক্স এর মান কি কি হতে পারে স্যার? এক্স এর মান স্যার কি কি হতে পারে? এক্স এর মান স্যার কি কি হতে পারে? তো লক্ষ্য করো, আমি যদি এই পার্টটাকে বেছে নিই, কেমন, এই ঘটনাটাকে, একটিও হেড পড়েনি, তো একটিও হেড পড়েনি মানে কি? হেডের সংখ্যাটা শূন্য। যদি বলি স্যার ঠিক একটি হেড পড়েছে, তার মানে কি? হেডের সংখ্যাটা কি? এক। যদি বলি ঠিক দুটি হেড পড়েছে, তার মানে কি? হেডের সংখ্যা কত? দুই। তো লক্ষ্য করো, আমি এই যে ঘটনাগুলো দেখতে পাচ্ছ, কত বড় বড় ঘটনা, ওটাকে আমি বাস্তব সংখ্যায় পরিণত করে দিলাম। তাহলে আমরা কি বলতে পারি? যে একটাও হেড পড়েনি, একটাও হেড পড়েনি, তার সম্ভাবনা কত? তাহলে একটাও হেড পড়েনি, তার সম্ভাবনা হচ্ছে 1/4। লক্ষ্য করো, ঠিক একটি হেড পড়েছে, তার সম্ভাবনা কত? তাহলে ঠিক একটি হেড পড়েছে, তার সম্ভাবনা হচ্ছে 2/4। ঠিক দুটি হেড পড়েছে, ওই ঘটনার সম্ভাবনা কত? তাহলে ঠিক দুটি হেড পড়েছে, তার সম্ভাবনা হচ্ছে 1/4। তো লক্ষ্য করো, আমাকে এখানে ভাষা দিয়ে লিখতে হলো, ওটাকে আমি ট্রান্সফার করে দিলাম বাস্তব সংখ্যায়, এবং খুব ছোট হলো না। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এটাকেই এক সমসম্ভব চলকের এক্স সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন একদম সুন্দর করে তোমরা ছকটা করে নেবে। একবারে লিখবে এক্স, আর একদিকে পি অফ এক্স। লক্ষ্য করো, তুমি এক্স এর মানগুলো কি কি পেয়েছো? এক্স এর মান পেয়েছি আমরা 0, 1, 2। যদি এক্স এর মানটা 0 হয়, তার জন্য প্রবাবিলিটির মান কত পাচ্ছ? 1/4। এক্স এর মান যদি 1 হয়, তার সম্ভাবনা মান কত পাচ্ছ? 2/4। কাটাকাটি করলে 1/2, আর এক্স এর মান 2 হলে তার প্রবাবিলিটির মান 1/4। তো লক্ষ্য করো, আমরা কত সহজে এই চ্যাপ্টারটার মূল থটকে ধরতে পারলাম। এবার এই চ্যাপ্টারটার থটটা ধরতে পারলাম, কিন্তু এখান থেকে আমাদের এবার বেসিক কি কি জিনিস জানতে হবে। বেসিক জিনিস জানা হচ্ছে কি? কন্ডিশন, শর্ত, তাই না? শর্ত। তো চলো আমরা একটু এদিকে শর্ত নিয়ে আলোচনা করে নিই। দেখো সবাই, যখনই আমি ছক পেয়ে গেলাম, যাকে আমরা বলছি এক সমসম্ভব চলকের সমবিভাজন, তাহলে মাথায় রাখবে ওর যে শর্ত না, ওই শর্তটা বের করার যে কৌশল বা শর্তটা কি, যে এখানে আমরা যতগুলো প্রবাবিলিটি পাচ্ছি, যতগুলো বলতে এক্স এর সমস্ত সম্ভাব্য মানের জন্য আমরা যে সম্ভাবনা মানটা পেলাম, এদের কিন্তু যোগফল সর্বদা কিন্তু এক হবে। কেমন? তার মানে লক্ষ্য করো, 1/4 প্লাস কত? 2/4 প্লাস 1/4, এই যোগফলটায় কিন্তু 100% 1 হতেই হবে। কেমন? যদি 1 না হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যেটা এক সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন। এটা কিন্তু ফার্স্ট দুর্ধর্ষ কন্ডিশন। কিন্তু ক্লিয়ার? স্যার এটা কেন, কি জন্য, কি বৃত্তান্ত, এটার জন্য তোমরা আমার যে কনসেপ্টের ক্লাস ওটা ফলো করবে। ওখানে পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে, যেহেতু সামনে পরীক্ষা আছে, দ্রুত আলোচনা করতে হবে, ওই কারণে কিন্তু আমি আর ডিটেলস শিখলাম না। জাস্ট খালি আমি ফান্ডাগুলোকে একটু মনে করার জন্য হালকা করে বলে দিচ্ছি। তো এটা হচ্ছে শর্ত। নেক্সট কি? নেক্সট হচ্ছে, লক্ষ্য করো, আমরা এখানে বলেছিলাম যে শর্ত তো হলো, আমরা এবার মধ্যকটাকে কিন্তু বের করতে চাইছি। তারপর ভেদমান, সমক পার্থক্য। তো এখান থেকে দেখো এবার মধ্যক কেমন করে বের করি। স্যার যাকে আমরা মধ্যক বলি না, ওটাকে বলা হয় ই অফ এক্স। ই অফ এক্স এর আরেকটা নাম হচ্ছে মধ্যক বা গড় বা গাণিতিক প্রত্যাশা, কেমন, বা এক্স বার, যেটা বলতে পারো না কেন। তো ই অফ এক্স তুমি কেমন করে বের করবে? এর কি ট্রিক্স স্যার? তো মাথায় রাখবে, স্টুডেন্ট যাতে মনে রাখতে পারে, এই দুঃসময় যাতে ফিল করতে পারে যে না, সামনে আর কয়েকদিন পর পরীক্ষা আছে, আমাকে তো মনে রাখতে হবে, তার জন্য যদি একটা উপায় বলে দিই, তাহলে আমি যেটা ফলো করি না, সেটা হচ্ছে কি জানো? এনগেজমেন্ট অফ এক্স।
কি বললাম, ই অফ এক্স, এনগেজমেন্ট অফ এক্স, আসলে এটা কিন্তু মধ্যক। ক্লিয়ার? তো ই অফ এক্স আমরা ফিল করব কি, এনগেজমেন্ট অফ এক্স, এক্স এর এনগেজমেন্ট কার সঙ্গে, পি এক্স এর সাথে। তাহলে তুমি এক্স এর সঙ্গে পি এক্স এর বিয়ে দিয়ে দাও। স্যার কেমন করে বিয়ে দেবো স্যার, এটার সঙ্গে এটা গুণ প্লাস এটার সঙ্গে এটা গুণ প্লাস এটার সঙ্গে এটা গুণ, তাহলে কি পাচ্ছি বলো, 0 × 1/4, 0 × 1/4 প্লাস কি রয়েছে 1 × 2/4, 1 × 2/4 প্লাস তারপর কি রয়েছে 2 × 1/4, 2 × 1/4। ক্যালকুলেশন করো, দেখো কত পাচ্ছ। তাহলে এখানে পাচ্ছি 0 প্লাস 2/4 প্লাস 2/4, তাহলে 2/4 প্লাস 2/4 মানে 1, তাহলে আমরা ই অফ এক্স কি পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। তো আশা করছি অবধি বুঝতে পেরেছো সবাই। এবার না যদি তোমাদের বলি স্যার আপনি তো বের করবেন ভার এক্স, তাই না? হ্যাঁ, এবার আমি কিন্তু ক্যালকুলেশন করব ভার এক্স, কিন্তু ভার এক্স ক্যালকুলেশন করার আগে আমি তোমাদেরকে জানতে চাইবো, বলতে পারবে ই অফ এক্স স্কোয়ারটা তাহলে কি হবে? যদি ই অফ এক্স এক্স এর এনগেজমেন্ট হয়, তাহলে ই অফ এক্স স্কোয়ার কার এনগেজমেন্ট, এক্স স্কোয়ারের এনগেজমেন্ট, তাই না? আমি তো এক্স পেয়ে গেছি, তাহলে ওর স্কোয়ারগুলোর এনগেজমেন্ট। তাহলে 0 স্কোয়ারের সঙ্গে কার বিয়ে দেব, 1/4 এর, তাই না? 0 স্কোয়ারের সঙ্গে 1/4 এর, 1 স্কোয়ারের সঙ্গে 2/4 এর, তারপর 2 স্কোয়ারের সঙ্গে 1/4 এর বিয়ে। যদি তোমরা একটু ক্যালকুলেশন করো তাহলে কি পাচ্ছ? তো দেখো আমরা এখানে পেয়ে যাচ্ছি 0 প্লাস, ক্যালকুলেশন করো, 2/4 প্লাস ক্যালকুলেশন করো 4/4, মানে গণনা করলে আমরা পাচ্ছি 6/4, মানে 2 দিয়ে কাটাকাটি করো 3/2। তো আশা করছি বুঝতে পেরেছো যে কেমন করে আমরা ই অফ এক্স বের করবো, কেমন করে ই অফ এক্স স্কোয়ারটা বের করবো। কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু ই অফ এক্স স্কোয়ার বের করা না, মধ্যক বের করা, যেটা করে ফেলেছি। এবার আমার টার্গেট হচ্ছে ভেদমানটা কি হবে। তো মাথায় রাখবে, এর সূত্রটা মনে রাখার আগে কৌশলটা দেখে নাও। ভেদমান নাম শুনে বোঝা যাচ্ছে না, ভেদ মানে পার্থক্য, মানে ডিভোর্স, মানে বলতে পারো ব্রেকআপ, ওই কারণে মাইনাস। স্যার ব্রেকআপটা কি হলো, কেমন করে হলো স্যার? তো দেখো এনগেজমেন্ট হওয়ার কথা ছিল এক্স স্কোয়ারের সাথে, এক্স এর সাথে এনগেজমেন্ট হওয়ার কথা ছিল কার সাথে, এক্স এর সাথে, কিন্তু ভালো পাত্র পেয়েছে, এক্স এর থেকে ভালো পাত্র এক্স স্কোয়ার, ওই কারণে এনগেজমেন্ট হয়ে গেল কার সাথে, এক্স এর সাথে না, এক্স স্কোয়ারের সাথে। মন দিয়ে শোনো সবাই, এনগেজমেন্ট হওয়ার কথা ছিল এক্স এর সাথে, বাট হলো না, হলো কার সাথে, এক্স স্কোয়ারের সাথে। ফলে রাগে অপমানে ক্ষোভে একদম করলো কি, ও বলছে ঠিক আছে আমি স্কোয়ার না ওই কারণে আমার এনগেজমেন্ট হলো না, ঠিক আছে। তখন ও না কৃত্রিমভাবে নিজেকে স্কোয়ার করার চেষ্টা করছে। ব্যাস, যেটা লিখলাম না, এই গল্পটা হচ্ছে সূত্র। এবার যখন তুমি এখানে মানগুলো বসাবে, দেখো তুমি সব মানগুলো বের করে ফেলেছো, তাহলে ওর মান কত, 3/2 মাইনাস, আর ই অফ এক্স এর মান কত পেয়েছো, 1, তো 1 স্কোয়ার মানে 1 হয়। তো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই আমরা কি পেয়ে যাচ্ছি, তো 1/2, ব্যাস এটা হয়ে যাচ্ছে কি ভার অফ এক্স। এবার কেউ যদি মনে করো স্যার আমি সমক পার্থক্য বের করব, সমক পার্থক্য, তো এটা মানে হচ্ছে রুট ওভার ভার এক্স। কেমন, মানে তুমি যে ভার এক্সটা পাচ্ছ না, তাই খালি রুটের মধ্যে রেখে দেবে, তাহলে উত্তর কি পাচ্ছ, রুটের মধ্যে 1/2, মানে 1/√2। ব্যাস এটা হচ্ছে কি সমক পার্থক্য। তো এই অঙ্কের মাধ্যমে তুমি চ্যাপ্টারের যে মূল ডিটেলস, মানে স্যার সমসম্ভব চলকটা কি স্যার, তার বিভাজনটা কি স্যার, একটু বলে দিন শর্তটা কি,
একটু বলে দিন মধ্যকটা কি, ভেদমানটা কি স্যার, সমক পার্থক্য কি স্যার, পুরো টপিকটা কিন্তু আমাদের একটা উদাহরণের মাধ্যমে নামানো গেল। আশা করছি বুঝতে পেরেছি অবধি। এবার আমরা চলে আসছি এর পুরো সামারিতে। কেমন, যে সামারিতে আমরা অঙ্কগুলোকে ফিল করতে পারবো, যা দেখলাম যা পড়লাম যেন সংক্ষেপে বাঁকতে পারি। তো দেখো, এক সমসম্ভব চলকের সমমান বিভাজন আগে তৈরি করে নিলাম। বুঝতে পারছো, এটা যেহেতু সমসম্ভব চলক, তাই প্রত্যেকটা বাস্তব সংখ্যা তার রেসপেক্টে আমরা প্রবাবিলিটির মান পেয়ে গেলাম। এখান থেকে আমাদের জানার বিষয় কি কি রয়েছে। নাম্বার 1 শর্তে কি বলেছিলাম তোমাদের, এদের যে যোগফল, ওই যোগফলটা কিন্তু 1 হতে হবে। নাম্বার 2 কি, গড়, যাকে আরেকটা ভাষায় বলা হয় মধ্যক বা গাণিতিক প্রত্যাশা বা এক্স বার বা ই অফ এক্স, সবটা কিন্তু একই নাম। তোমাদের একটু আগে দেখালাম যে এক্স এর সঙ্গে পি এক্স এর বিয়ে। ভেদমান, যাকে আরেকটা ভাষায় বলছি আমরা কি, ভার এক্স। দেখো ডিভোর্স হয়ে গেছে, এনগেজমেন্ট হওয়া ছিল এক্স এর সাথে, হয়েছে এক্স স্কোয়ারের সাথে, রাগে অপমানে ওই স্কোয়ার হয়ে গেছে। নেক্সট কি, সমক পার্থক্য, যা ভেদমান পেয়েছি তাকে রুটের মধ্যে রেখে দেবে। আর এই পার্টটা হচ্ছে সূত্র, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এখান থেকে কিন্তু আমাদের অঙ্ক আসবে। কেমন, এখান থেকে অঙ্ক আসবে না আসবে, এই হস্যইকার। যেমন ই অফ এ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ই অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট, ই অফ কনস্ট্যান্ট টু এক্স, এই কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে। এবার ভারের ক্ষেত্রে বলি, ভার অফ কনস্ট্যান্ট মানে 0, কিন্তু যদি কনস্ট্যান্ট টু এক্স থাকে তাহলে কনস্ট্যান্ট স্কোয়ার হয়ে বাইরে আসবে। আর ভার অফ এক্স প্লাস বি হয়, ওদেরকে সেপারেট করতে পারি। মাথায় রাখবে অল টাইম মাঝখানে কিন্তু পজিটিভটাকে নেব, নেগেটিভ নেব না। কেমন, অল টাইম মাঝখানে পজিটিভটাকে নেব আমরা সূত্র ভাঙার সময়। ব্যাস, এই হচ্ছে আমাদের জাস্ট বলতে পারো শর্টের টপিকটাকে আলোচনা করা। এবার আমরা আর সময়টাকে ওয়েস্ট না করে চলে আসছি অঙ্কে। আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব কি করে, আগে বলছি অঙ্কগুলো করার কিন্তু দুরকম নিয়ম আছে, একটা ব্রড টেকনিক, একটা শর্ট টেকনিক। কেমন, আর বারবার তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি, তোমরা কিন্তু প্রত্যেকে কনসেপ্ট এবং পুরো ডিটেলস ক্লাস কিন্তু দেখে নেবে। শুধু যে আমার ক্লাসটাই দেখতে হবে তার কোনো মানে নেই। স্কুলে যে স্যার করান ওই স্যারের ক্লাসটা করতে পারো, কিংবা দেখবে অফলাইন সিস্টেমে তোমরা যে স্যারের কাছে পড়ো সে স্যারের কাছেও দেখে নিতে পারো, বা অনলাইন যে কোনো টিচারের কাছে তোমরা পড়ো না কেন সেখানে দেখতে পারো। যদি অনলাইনে তোমরা ইউটিউবে ফ্রি ক্লাস পাও সেখান থেকেও দেখতে পারো। মেন কথা কনসেপ্টকে আগে ক্লিয়ার করে নেবে। ক্লিয়ার, এটা প্রথম ক্রাইটেরিয়া। এবার টাইমটাকে ম্যানেজ করার জন্য চলো আমরা এবার শর্টকাট নিয়মে আমরা অঙ্কগুলোকে দেখি। তো দেখো সবাই, ফার্স্ট অঙ্ক কি বলেছে, নিম্নে প্রদত্ত বিভাজনগুলির মধ্যে কোনটি এক্স যদিচ্ছ চলকের সমমান বিভাজনকে প্রকাশ করে। দেখো তোমাকে না এক্স সমসম্ভব চলকের সমমান বিভাজনের মতন দেখতে 4টে এরকম কিন্তু ছক দিয়ে দিয়েছে, আর বলছে এই 4টে ছকের মধ্যে কোনটা কারেক্ট। কি করবে, কাম করে করবে। তো এক্ষেত্রে তোমাদের একটা তথ্য দিয়ে রাখি। তথ্যটা কি, যখনই আমরা এক সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন দিকে তাকাই, কি বললাম, এক সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন, ওর দিকে যখন তাকাই না, ধরো এটা হচ্ছে x1 x2 চলছে এরকমভাবে মান, এটা হচ্ছে xn, আর x1 এর রেসপেক্টে ওর প্রবাবিলিটির মান p1, এর p2 চলছে এরকম pn। তো মাথা রাখবে এই যে p1 p2 p3 দেখতে পাচ্ছ না, আসলে এদের পরিচয়টা কি, এটা তো প্রবাবিলিটি, তাই না? আর প্রবাবিলিটির মান কি হয়, নেগেটিভ হয় না। শুধু তাই নয়, ওই মান 0-র থেকে বড় বা সমান আর 1-এর থেকে ছোট বা সমান হয়, তোমরা জানো সেটা। আর আরেকটা শর্তও তোমরা জানো, আরেকটা শর্ত তোমরা কিন্তু জানো। সেই শর্তটা কি জানো, এদের যে যোগফল মানে p1 p2 p3 চলছে এরকম লাস্টে pn, কেমন, এদের যে যোগফল, এই যোগফলটা কিন্তু অল টাইম কি হবে, 1 হবে। তোমাদের কিন্তু এই কন্ডিশন জানা, ক্লিয়ার, আমি তোমাদের আগে জানিয়ে দিয়েছি। চলো আমরা এর হেল্প নিই। তো যখনই আমরা এই অঙ্কের দিকে ফোকাস দিচ্ছি না,
তো দেখতে পাচ্ছি স্যার উপরে যে এক্সটা দেখছেন ওই এক্স তো আমরা ঘটনাটাকে জাস্ট বাস্তব সংখ্যায় লিখি স্যার, আর বাস্তব সংখ্যা তো স্যার নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, পজিটিভ হতে পারে, ফলে আমার কিন্তু এদের উপর রাগ নাই স্যার। কিন্তু আপনি যে পি অফ এক্স বা এফ অফ এক্স বলছেন না, এগুলো কিন্তু স্যার এক একটা সম্ভাবনা, কেমন? আর যেহেতু এগুলো একটা সম্ভাবনা, তো দেখুন অপশন এর ক্ষেত্রে না সবাই পজিটিভ হয়ে আছে, অপশন বি এর ক্ষেত্রে দেখুন যে এক্স এর মান যখন 5 তখন তার সম্ভাবনাটা স্যার নেগেটিভ স্যার, মহা সমস্যা। অপশনকে আগে বাদ দিয়ে দিলাম। আপনি দেখুন অপশন সি এর ক্ষেত্রে সবাই পজিটিভ আছে, নো প্রবলেম, কিন্তু অপশন ডি এর ক্ষেত্রে দেখুন এক্স এর মান যখন 1 তখন সম্ভাবনার মানটা নেগেটিভ স্যার, তাহলে এই অপশনকে বাদ দিয়ে দাও। তাহলে আমরা পরবর্তীর মান 0 থেকে 1 এর মধ্যে হয়, ওই টেস্টের মাধ্যমে কিন্তু আমি দুটো অপশনকে মার্ডার করতে পারলাম। এবার এ আর সি এর মধ্যে কোনটা কারেক্ট? আমরা যদি এই সমস্ত সম্ভাবনা মানটি যোগ করি না, তাহলে যোগ করলে দেখবে যোগফলটা পাবে তোমরা হচ্ছে 1.1 পাবে, কেমন? 1.1 পাবে। কিন্তু যদি অপশন সি এর ক্ষেত্রে এই সম্ভাবনা মানটি যোগ করো তাহলে 1.0 মানে 1 পাচ্ছ। তো যেহেতু অপশন সি এর ক্ষেত্রে এই সম্ভাবনার মানগুলো যোগ করলে 1 পাচ্ছি, মানে শর্তটাকে মানছে, ওই কারণে আমরা বলতে পারি যে অপশন সি হচ্ছে এর কারেক্ট উত্তর। আশা করছি বুঝতে পেরেছ, কেমন? এবারে আমরা চলে আসছি নেক্সট অঙ্ক, পরের অঙ্ক। কি বলেছে? অসাবধানবশত 20টি ভালো বাল্বের সঙ্গে 5টি খারাপ বাল্ব মিশে যায়। মন দিয়ে শোনো বিষয়টা কি বলেছে। কোশ্চেনে বলেছে অসাবধানবশত 20টি ভালো বাল্ব, কেমন? ভালো বাল্ব কটা আছে আর খারাপ বাল্ব কটা আছে? বুঝতে পারছো? বাল্ব ভালো ওই কারণে আমি বাল্বটাকে জ্বালিয়ে রাখলাম, আলোকিত হয়ে আছে, আর খারাপ বাল্ব বলেছে ওই কারণে কালো হয়ে আছে, জ্বলছে না। তো ভালো বাল্ব বলেছে কটা? 20টি, আর খারাপ বাল্ব কটা বলেছে? 5টি। আমি তো বুঝে গেলাম এখান থেকে দেখেই যে টোটাল তাহলে বাল্ব কটা? 20 + 5 মানে 25টি, কি তাই তো? এবার আমাকে কোশ্চেনে বলেছে কোনো একটি বাল্ব দেখেই ঠিক করা যায় না সেটি ভালো না খারাপ, ঠিকই তো? তুমি থোড়া কি দেখে বলতে পারবে নাকি? দোকানদার টেস্ট করবে তবে না বলবে যে এটা ভালো, দেখে নিন, এবার নিয়ে যান, ঠিক কিনা? দেখা গেলো বাড়িতে নিয়ে গেলে চলছে না, তখন ব্রেন আরো খারাপ হয়ে যাবে। তো বিষয়টা কিরকম বলে দিয়েছি যে কোনো একটি বাল্ব দেখে ঠিক করা যায় না সেটি ভালো না খারাপ। এবার এই যে মিশ্রিত বাল্ব, এখান থেকে তুমি কটা বাল্ব তুলেছো? 4টি বাল্ব তোলা হলো, 4টি বাল্ব তোলা হলো, কেমন? এবার প্রশ্নে কি বলছে? খারাপ বাল্বের সংখ্যার সম্ভাবনা বিভাজন নির্ণয় করো, কেমন? তাহলে কোশ্চেনে ওরা বলে দিয়েছে কি খারাপ বাল্বের সংখ্যার সম্ভাবনা বিভাজন নির্ণয় করো। তাহলে আমি বুঝে গেলাম এখান থেকে স্যার এক্স এর যে পরিচয়, তাহলে এক্স মানে কি? তাহলে এখান থেকে বুঝে গেলাম যে এক্স মানে হচ্ছে খারাপ বাল্বের সংখ্যা, খারাপ বাল্বের সংখ্যা। ওকে, এবার তোমরাই বলো এক্স এর মান তাহলে কি কি হতে পারে? এক্স এর মান তাহলে কি কি হতে পারে? যেহেতু তুমি 4টে বাল্ব তুলেছ, এবার দেখা যাচ্ছে 4টে বাল্বের মধ্যে 4টেই খারাপ, কারণ আমি তো দেখে বুঝতে পারছি না, তো 4টে বাল্বের মধ্যে 4টেই খারাপ। বা এরকম হতে পারে 4টে বাল্বের মধ্যে 0টা খারাপ, মানে 4টাই ভালো, কেমন? 4টে বাল্বের মধ্যে 0টা খারাপ। বা বলতে পারি 4টে বাল্বের মধ্যে 1টা বাল্ব খারাপ, বা 4টে বাল্বের মধ্যে 2টো বাল্ব খারাপ, বা 4টে বাল্বের মধ্যে 3টে বাল্ব খারাপ, বা 4টে বাল্বের মধ্যে 4টা বাল্ব খারাপ। ক্লিয়ার? তার মানে কি এক্স এর মান কি হতে পারে? 0।
এক্সের মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তো আমি এক্সের মান দেখে বুঝে গেলাম যে কোন কোন অপশানগুলোকে রাখবো আর বাদ দেবো। তাহলে 0 থেকে 4 অবধি অপশান এ আর অপশান বিতে আছে, অপশান সিতে 1 থেকে আছে, অপশান ডি 1 থেকে আছে। তার মানে বুঝে গেলাম যত আর কষ্ট করবো না আমরা, আমি আগেই অপশান সি আর অপশান ডিটাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এরা 0 থেকে স্টার্ট হয়নি। কেমন? আচ্ছা, এবার যারা একটু দিমাগ লাগাবে, মানে ক্যালকুলেশন লাগাবে পরের স্টেপে, তারা শেষ। কেন বলো তো? কারণ আমি একটার ক্ষেত্রে বলি, যখন এক্সের মান, তাকাও সবাই, যখন এক্সের মান যখন 0, তখন তার প্রবাবিলিটির মানটাকে বের করে ফেলি। কেমন? আমি জাস্ট দেখাচ্ছি বড় নিয়মটা, আমি করবো না কিন্তু এই নিয়মে, আমি জাস্ট দুটো অপশনকে আগে বাদ দিলাম, এখন এ দুটোর মধ্যে কোনো একটা কারেক্ট হবে। তো পি অফ এক্স ইকুয়াল টু 0 জানো আমরা কেমন করে বের করি? হরে লিখি টোটাল থেকে কটা তুলেছি, মানে 25c4, 25c4, আর লবে কি লিখবো আমরা? এক্স, এক্সের পরিচয় কি? খারাপ বাল্বের সংখ্যা। তো খারাপ বাল্ব কটা আছে? 5টা। তো 5টার মধ্যে শূন্যটা তুলেছি, 5টার মধ্যে শূন্যটা তুলেছি, কিন্তু হিসেব তো ম্যাচ করছে না, ওই কারণে আমরা কি লিখবো? 20c4। এবার এটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করবে, করার পরে যাহা পাইবে তাহা লিখিবে এখানে। এটা হলো একটার ক্ষেত্রে, ওরকম ওর ক্ষেত্রে, ওরকম ওর ক্ষেত্রে, ওরকম ওর ক্ষেত্রে, ওরকম ওর ক্ষেত্রে, তারপরে ঘুমিয়ে যাবে। কেমন? মানে ভাবো কত বড়টা অঙ্ক হবে। অত কিছু না করে এর সহজ শর্টকাট। এবার নেক্সট কাজ কি? তোমরা জাস্ট এদেরকে যোগ করে দাও, আর দেখো যে ওর ক্ষেত্রে যোগ করলে 1 পাচ্ছ না এর ক্ষেত্রে যোগ করলে 1 পাচ্ছ। খালি যোগ করে দাও খালি। স্যার যোগ করারও কি কোনো টেকনিক রয়েছে? হ্যাঁ অবশ্যই, তোমরা হরগুলোকে একই করে দাও না। যেমন দেখো এর হরে কি আছে? 2530, ওর 253 আছে, তো লবে একটা শূন্য আর হরে একটা শূন্য নিয়ে নাও, লবে একটা শূন্য হরে একটা শূন্য নিয়ে নাও, লবে একটা শূন্য হরে একটা শূন্য নিয়ে নাও, কারণ শূন্য শূন্য তো কাটা যায়। আর ওর তো অলরেডি 2530 আছেই। এবার যদি তুমি যোগ করো না, তো লবগুলোকে যোগ করো, তো লবগুলোকে যোগ করলে তুমি যোগফলটা পাবে 2530, আর হরে কি রয়েছে? 2530। তো ক্যালকুলেশন করে কি পাচ্ছ? 1 পেয়ে যাচ্ছ। এদের প্রত্যেকের হর তো সেম, তুমি নিজেই বুঝতে পারবে। স্যার দেখুন এই সংখ্যাটা একটু 900 সামথিং আছে, আর পরেরগুলোতে 100 সামথিং। হ্যাঁ জীবনেও স্যার যোগ করে 2000 অবধি পৌঁছাতে পারবে না স্যার লবটা। তার মানে কি? এদের যোগফল জিন্দগিতে 1 আসবে না। তো এদের যোগফলটা 1 আসলো, তার মানে কি? অপশন এ হচ্ছে কারেক্ট উত্তর। ব্যাস, গেম ওভার। এবার চলে আসছি আমরা পরের অঙ্কে। দেখো এবার কিরকম ধরনের অঙ্ক। একটি বাক্সে 4টি সাদা ও 6টি লাল বল আছে। মন দিয়ে শোনো সবাই, একটি বাক্সে, এটা হচ্ছে একটা বাক্স, এই বাক্সে 4টি সাদা আর 6টি লাল বল আছে। তাহলে সাদা বল কটা আছে আর লাল বল কটা আছে? তাহলে সাদা বল আছে, আমাদেরকে বলে দিয়েছে সাদা বল আছে 4টি, আর লাল বল কটা আছে? 6টি। তাহলে বুঝে গেলাম যে মোট টোটাল বল কটা আছে। তাহলে বুঝে গেলাম স্যার, তাহলে টোটাল বল আছে 4 + 6 মানে 10টি। এটা নিয়ে নিশ্চয় কারো সমস্যা নেই। এবার বাক্স থেকে যথেচ্ছভাবে 2টি বল তোলা হলো, তার মানে তোমরা এখানে হাত ঢোকালে আর কটা তুললে? 2টি বল তোলা হলো। এখন আমাদের প্রশ্ন বলছে যে লাল বলের সংখ্যার মধ্যক নির্ণয় করো। কেমন? কি বললাম? বলেছে লাল বলের সংখ্যার মধ্যক নির্ণয় করো।
লাল বলের সংখ্যার মধ্যক কেমন, এটা বের করতে বলেছে। তো চলো আমরা সেকেন্ড আগে উত্তরটা বের করি, তারপর দেখাচ্ছি এর আসল কৌশলটা কি আছে, যদিও তোমরা বড় নিয়মে পেয়ে যাবে। দেখে নাও, তো লাল বলের সংখ্যার মধ্যক, মধ্যক মানে হচ্ছে গড় বা বলতে পারো ই অফ এক্স বা গাণিতিক প্রত্যাশা। কেমন কেমন করে বের করবে? তো আমাদের বলছে লাল বলের, তাই না? ওই কারণে লাল বলটাকে আগে মার্ক করে ফেলো। আর এর শর্টকাট টেকনিক হচ্ছে লাল বল কটা আছে বাই টোটাল বল কটা আছে ইনটু তুমি কটা তুলেছ। কি বললাম? লাল বলের সংখ্যা বলেছে না, তো লাল বল কটা আছে বাই টোটাল বল সংখ্যা ইনটু কটা বল তুমি তুলেছ। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি পাচ্ছি? 6/5। তার মানে আমরা অনায়াসে বলতে পারছি স্যার আপনি যাই বলুন তাই বলুন, অপশন এ হচ্ছে এর কারেক্ট উত্তর। যদি কেউ মনে করো স্যার এটাকে আমি বড় নিয়মে করব, তাহলে কি করবে? তাহলে তোমাদের ডিউটি হচ্ছে কি, প্রথমে এক্স এর পরিচয়টা দাও। স্যার এক্স মানে কি? দেখো বলেছে লাল বলের সংখ্যা, তাহলে সমসম্ভব চলকটা কি? লাল বলের সংখ্যা। কেমন? এবার এক্স এর মান কি হতে পারে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। স্যার দেখুন, যেহেতু দুটো বল তোলা হয়েছে, এক্স এর মান 0 হতে পারে, এক্স এর মান 1 হতে পারে, আর এক্স এর মান 2 হতে পারে। কেমন? এর বাইরে তো হবে না স্যার। এবার এক্স এর মান 0 হয়, তাহলে তুমি তার প্রবাবিলিটির মানটা বের করবে। এক্স এর মান যদি 1 হয়, তার প্রবাবিলিটির মানটা বের করবে। এক্স এর মান যদি 2 হয়, তার প্রবাবিলিটির মানটা বের করবে। স্যার এটা কেমন করে বের করব? বের করার যে টেকনিক, আমরা হরে কি লিখবো? টোটাল থেকে কটা তুলছি, তাহলে 10c2। আর লবে কি লিখবো আমরা? এক্স এর পরিচয় তো লাল বলের সংখ্যা, তাহলে 6টার মধ্যে আমি তুলছি 0টা ইন্টু 4টার মধ্যে 2টো। এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করতে হবে। স্যার এটা কি করব? টোটাল থেকে আমি তুলছি 2টো, আর এক্স মানে কি? লাল বলের সংখ্যা। লাল বল আছে কটা? 6টা, তো 6টার মধ্যে একটা, 6টার মধ্যে একটা ইন্টু 4টার মধ্যে একটা, তাহলে হিসাবটা মিলল বাই 2। ওটা ক্যালকুলেশন করবে, পাশে লিখবে। এটার ক্ষেত্রে কি হবে? টোটাল C2, টোটাল থেকে দুটো তুলেছি, এক্স মানে কি? লাল বল 6টার মধ্যে 2টো, তাহলে 6টার মধ্যে 2টো, হিসাবটা ম্যাচ করে গেছে, তার মানে কি? 4C0। এবার ক্যালকুলেশন করবে, যা পেলে তুমি এটাকে এবার ট্রান্সফার করে দেবে এই ছকে ট্রান্সফার করে দেবে। এক্স পি অফ এক্স, তুমি নিশ্চয়ই এক্স এর মানগুলো কি পেয়েছো? 0 পেয়েছো, 1 পেয়েছো, আর 2 পেয়েছো, তাই না? এক্স এর মান 0, 1, 2। তুমি এটা গণনা করে যে মানটা পাবে এখানে লিখবে, এটা গণনা করে যে মান পাবে এখানে লিখবে, গণনা করে যে মানটা পাবে এখানে লিখবে। ব্যাস এটি করার পর চেয়েছে কি? মধ্যক মানে কি? ই অফ এক্স মানে এনগেজমেন্ট অফ এক্স। তাহলে 0 ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা নিয়ে তোমরা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার পর যা পাবে দেখবে আলটিমেটলি 6/5 পাবে, মানে ওটাই পাবে। তো অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এটা, এত বড়টা করে কিন্তু করতে হবে, কিন্তু সময় বাধা সৃষ্টি হবে। ওই জন্য তোমাদের বললাম যে টাইম ম্যানেজমেন্টের জন্য এই টেকনিকটা হচ্ছে বেস্ট টেকনিক। আশা করছি বুঝতে পেরেছ। চলো এরকম ধরনের কয়েকটা অঙ্ক করি, তাহলে আমাদের পুরো থট ব্রেনে চলে আসবে। কি বলেছে? একটি বাক্সে 4টি কালো বল এবং 5টি সাদা বল আছে। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আগে ছবি রেখে নিই। একটি বাক্সে কি রয়েছে? 4টি কালো বল। তাহলে কালো বল আছে 4টি, আর সাদা বল আছে 5টি। তাহলে তো বুঝে গেলাম যে মোট বল কটা আছে? 9টি, তাই না? এটা নিয়ে কোনো সমস্যা নেই। আশা করছি বুঝতে পেরেছো।
এবার ওদের যে বক্তব্য, সে বক্তব্যটা কি, বাক্স থেকে উদ্দেশ্যহীনভাবে 3টি বল তোলার যথেচ্ছ পরীক্ষায়, মানে 3টি বল তোলা হয়েছে, তাই না? তো বাক্সের মধ্যে হাতটা ঢোকা লাগে আর 3টি বল তোলা হলো। তাহলে চেয়েছে কি? চেয়েছে সাদা বলের সংখ্যা এর সাদা বলের সংখ্যা এর, কেমন, সাদা বলের সংখ্যা এর ই অফ এক্স কত, এটা চেয়েছে। ই অফ এক্স এটা কত, এটা চেয়েছে। আর কি চেয়েছে? সমক পার্থক্যটা কি হবে। তো প্রিয় ভাই বোনেরা, আমরা না ভার অফ এক্সটাকে বের করে দেবো, কেমন, শর্টকাট টেকনিকে। কারণ ভার অফ এক্স পেয়ে গেলেই তাকে রুট করলে আমি সমক পার্থক্যটা পেয়ে যাব। তো আমি এবার এই দুটোকে বের করি। তো দেখো, মধ্যক বের করাটা কিন্তু সহজ, একটু আগে তোমাদেরকে বললাম। স্যার একটু নিয়মটা আরেকবার বলে দিন স্যার। তো কি বলেছে? সাদা বলের সংখ্যা। তো সাদা বল আছে কটা, ওকে মার্ক করো আগে, 5। তাহলে ট্রিক্স হচ্ছে 5/টোটাল ইন্টু কটা তুলেছি। তো ক্যালকুলেশন করো, পেয়ে যাচ্ছি কি 5/3। দেখো, এক চান্সে উত্তর, কোনো ঝুট ঝামেলা নাই। স্যার ভার এক্সটা তাহলে একটু বলে দিন স্যার, এর শর্ট ট্রিক্স থাকলে গেলে। দেখো, এরও শর্ট ট্রিক্স কিন্তু রয়েছে। কিরকম? আমরা মধ্যকের ক্ষেত্রে যেমন কি করি, যাকে টার্গেট করবে না ওটা বাই টোটাল ইন্টু কটা তুলেছি। ঠিক একদম ক্যান্সারের কেমোথেরাপির মতন, মানে ফিল করতে পারছি বিষয়টাকে। মানে ওটা হচ্ছে কি, ওটা টার্গেট থেরাপি, যে ক্যান্সার সেলটা আছে না একদম ওকে টার্গেট করছে। আর ভেদমানটা কি, যে ক্যান্সার সেল আর যে ভালো সেল দুটোকে টার্গেট করছে। কিরকম দেখে নাও, আমাকে কিন্তু এখানে বলেছিল সাদা বলের, ওই কারণে কিন্তু সাদা বলের সংখ্যা বাই টোটাল ইন্টু কটা তুলেছি। ওর ক্ষেত্রে কি করবো, দুটোই নেব, ভালো নেব খারাপও নেব। তাহলে 4/টোটাল ইন্টু 5/টোটাল, কালো বাই টোটাল ইন্টু সাদা বাই টোটাল ইন্টু কটা তুলেছি। ব্যাস, আগে অবধি করে নেবে। আশা করছি অবধি কোনো সমস্যা হবে না। এবার তোমাকে একটু মনে রাখতে হবে পাশের কাজটা। স্যার পাশের কাজটা কি করবেন স্যার? টোটাল থেকে তুমি কটা তুলেছো ওটা বাদ দেবে, আর নিচে টোটাল থেকে ভগবান কটা তুলছে ওটা বাদ দেবে। স্যার বুঝলাম না স্যার। দেখো, টোটাল থেকে তুমি কটা বাদ দিচ্ছ, আর নিচে টোটাল থেকে ভগবান কটা বাদ দিচ্ছ। সবকা মালিক এক है, তাই না? সবকা মালিক এক है, একটাই তো মালিক, তাই 1 বিয়োগ হবে। টোটাল থেকে তুমি বাদ দিচ্ছ, আর টোটাল থেকে উপরওয়ালা বাদ দিচ্ছে। ব্যাস, এটা হচ্ছে সূত্র। তাহলে সূত্র খুবই সহজ, টোটাল কালো বাই টোটাল, সাদা বাই টোটাল ইন্টু কটা তুলেছ, আগে এটা তৈরি করে নেবে, আর লাস্টে কি গুণ করবে, টোটাল মাইনাস তুমি বাই টোটাল মাইনাস উপরওয়ালা। এবার যদি কেউ ক্যালকুলেশন করো, কি কি পাচ্ছে দেখো। তাহলে 4/9 ইন্টু 5/9 ইন্টু 3 ইন্টু 6/8। যদি কাটাকাটি করি না আমরা, তো 4 দিয়ে কাটছে, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটছে, 3 দুগুণে 6, 3 আর 3 9, 9 কেটে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি 5/9। যখন ভার এক্স পেয়ে গেলাম না, আমরা খুবই সহজে এবার সমক পার্থক্যটা পেয়ে যাব। তাহলে আমরা কি বলতে পারি, সমক পার্থক্য সমান রুট ওভার ভেদমান, তার মানে রুট ওভার 5/9, তার মানে √5/3। ব্যাস হয়ে গেল অঙ্ক। তোমরাই বলো, খুব কি টাফ? এবং এটা জানাবে তোমরা এই নিয়মটা কি ফার্স্ট শিখলে না কোথাও শিখেছো, আবার কমেন্টে কিন্তু জানাবে।
কেমন? আজকে ডেট অ্যান্ড টাইম দেখে নাও। নেক্সট দেখো, এবার আমাদের দিয়েছে তাসের অঙ্কের উপরে। 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তোলা হলো। রাজার সংখ্যার মধ্যক, ভেদমান এবং সমক পার্থক্য নির্ণয় করো। তো আমরা এক কাজ করি, প্রথমে আগে প্যাকেটটাকে এঁকে নিই। ধরে নাও এটা হচ্ছে তাসের প্যাকেট, কেমন? আর তোমাকে বলে দিয়েছে যে এই তাসের প্যাকেটে মোট তাস কটা, তো টোটাল তাস আছে 52টি। আর কি বলেছে? রাজার সংখ্যার মধ্যক বের করতে বলেছে। 2টো তাস তোলা হয়েছে, এই 52 তাসের প্যাকেট থেকে 2টি তাস তোলা হয়েছে। চলো আমি 2টি তাস তুলে নিচ্ছি। এই যে প্যাকেটে হাতটা ঢোকালাম আর 2টি তাস তোলা হলো। কেমন? 2টি তাস তোলা হলো। তো রাজার সংখ্যার মধ্যক, ভেদমান, সমক পার্থক্য যা আছে নির্ণয় করো। আগে থেকে টিক মেরে দিয়েছিলাম, চলো এটা মিটিয়ে দিচ্ছি। তো দেখো, যেহেতু রাজার সংখ্যা বলেছে না, ওই জন্য আমি লিখে রাখছি এখানে রাজা। রাজা কটা আছে? 4টি। তোমরা সবাই জানো যে একটা তাসের প্যাকেটে টেক্কা 4টা থাকে, রাজা 4টা থাকে, রানী 4টা থাকে। তো রাজার উপর ডিনোট করেছে, একদম পুরো আমাদের মুডটাকে নিয়ে আসছে, রাজা রাজা রাজা। তো রাজা কটা? 4টা। তো রাজা 9 কটা? রাজা যদি 4টা হয় তো রাজা 9, 52 থেকে 4 বাদ দাও, তাহলে 48টি, তাই না? ব্যাস, আমাদের ছকটা রেডি হয়ে গেল। এবার আমরা আরামসে শর্টকাট নিয়মটা ফলো করি। স্যার তাহলে আপনি কি বের করতে চলেছেন? তো রাজার সংখ্যার কেমন? রাজার সংখ্যার মধ্যক, এটা কি হবে? এটা চেয়েছে। আর নাম্বার 2 আরেকটা জিনিস চেয়েছে, ভেদমান। ও, সমপার্থক্য চেয়েছে। ঠিক আছে, ভেদমানকে রুট করবে, তাহলে সমপার্থক্য পেয়ে যাবে, তাই না? তো এই দুটো জিনিস চেয়েছে। তো মধ্যক বের করার শর্টকাট নিয়মটা কি? আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে রাজার সংখ্যা বলেছে, ওকে মার্ক করো প্রথমে। তাহলে 4 টোটাল ইন্টু কটা তোলা হয়েছে? 2টো। তাহলে 4 দিয়ে কাটাকাটি করো, 4 তেরো 52, তাই না? তাহলে ক্যালকুলেশন করে কি পাচ্ছি আমরা? 2/13। তো এটা বুঝে গেলাম যে মধ্যকটা 2/13। এবার ভেদমান কেমন করে ক্যালকুলেশন করবে? তো ট্রিক্স কি বলেছিলাম? আর বাজ বিচার করতে যাবে না। স্যার রাজা কটা? 4টা, তাহলে 4 টোটাল ইন্টু রাজা 9 কটা? 48টা, তাহলে 48 টোটাল ইন্টু কটা তুলছো? 2টো, তাহলে 2। আর মনে আছে লাস্টে কি বলেছিলাম? টোটাল থেকে তুমি কটা তুলছো আর টোটাল থেকে উপরওয়ালা কটা তুলছে। তা টোটাল থেকে মানে 52 থেকে তুমি তুলছো 2টো, আর 52 থেকে সবকা মালিক 1 है। এবার যদি তোমরা একটু ক্যালকুলেশন করো না, এটাকে করে দেখবে, ক্যালকুলেশন কাটাকাটি করবে, দেখবো যেমন 4 দিয়ে 52 কাটছে, 4 তেরো 52, 4 দিয়ে লব আর কাটছে, এরকম করে তোমরা কাটাকাটি করবে, দেখবে ক্যালকুলেশন করে লবে পাবে তোমরা 400 আর হরে পাবে 2873। কেমন? এটা পাবে। তাহলে দেখো মধ্যক আর ভেদমান তো ম্যাচ করে গেছে, 2টো পার্ট। তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন? অপশন এ হচ্ছে কারেক্ট উত্তর। ব্যাস, তো এ হচ্ছে অঙ্ক। তোমাকে এখানে রাজার সংখ্যার পরিবর্তে তোমাকে বলতে পারে কি? তোমাকে বলতে পারে টেক্কার সংখ্যা। একই সেম, দেখো 2টি তোলা হয়েছে আবার। তাহলে মধ্যক বা গাণিতিক প্রত্যাশা কি হবে? ভেদমান কত হবে? উত্তর একই আসবে, নিচে করবে।
সেম কৌশল, সেম টেকনিক, কোনো পার্থক্য নেই, একটু পার্থক্য হবে না। কেমন? হ্যাঁ, তবে একটা জিনিস বলে দিই, তোমরা এখানে একটা তথ্য পড়ছো, প্রতিস্থাপন না করে। প্রতিস্থাপন না করে মানে কি বলতো, যে একটা প্রথমে তুললাম, তোলার পর দুটো তুলতে বলেছে তো, একটা তুললাম, যাক রেখে দিই, না আবার একটা তুললাম, ওরকম না। একটা তুললাম হাতে আছে, প্রতিস্থাপন করে নিই, আর একটা তুললাম। কেমন? তো ওই কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু আমাদের টেকনিকটা প্রযোজ্য হচ্ছে। এবার নেক্সট দেখো এই অঙ্ক কি বলেছে, আমাদের একটা এক সমসম্ভব চলকের সমমান বিভাজনটা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে দেখো প্রদত্ত সমমান বিভাজন মানে কি, সমমান বিভাজনটা আছে এটা, তাহলে মধ্যকটা বের করো, এর ভেদমান বের করো, এর সমক পার্থক্য বের করো। তো এটা আমরা এমনি ক্যাজুয়াল যে নিয়ম, ওই নিয়মে করতে পারি। কেমন করে দেখে নাও, ই অফ এক্স বা মধ্যক, এর সূত্র কি, এনগেজমেন্ট অফ এক্স, এক্স এর এনগেজমেন্ট ওর সাথে, তাহলে 0 × 1/6 প্লাস 1 × 1/2 প্লাস 2 × 3/10 প্লাস 3 × 1/30। যদি ক্যালকুলেশন করো এদিকে 0 পাচ্ছ, এটা 1/2 পাচ্ছ, এটা 6/10, আর এখানে পাচ্ছি 1/10। তাহলে লভারকে 5 দিয়ে গুণ করে দাও, তো 0-এর সঙ্গে ওটা বাদ দিলাম, তাহলে 5/10 প্লাস 6/10 প্লাস 1/10, ক্যালকুলেশন করো 12/10, অ্যান্সার 1.2। তো লক্ষ্য করো, তাহলে মধ্যক পেয়ে গেলাম কি 1.2, এর ক্ষেত্রে ফার্স্টে রয়েছে না, এটাই উত্তর। নেক্সট দেখো এবার, একটি সাধারণ মুদ্রা 4 বার টস করা হয়, মুদ্রার অঙ্ক। কেমন? মাথায় রাখবে, এটা কার অঙ্ক বললাম? মুদ্রার অঙ্ক। তো একটি সাধারণ মুদ্রা 4 বার টস করা হয়। তো আমি তোমাদের ট্রিক্সটা বলে দিই, একটি সাধারণ মুদ্রা, একটি সাধারণ মুদ্রা কেমন n বার টস করা হলে x এর মধ্যক, x এর মধ্যক এটা কি হবে, আর ভেদমান এটাই বা কি হবে। তো এর শর্টকাট টেকনিকটা মনে রাখবে, যদি একটা সাধারণ মুদ্রাকে n বার টস করো, কেমন, বা nটা মুদ্রাকে দিয়ে একবার টস করো, তাহলে মধ্যকের যে সূত্র সেটা হচ্ছে কি n/2, আর ভেদমান হচ্ছে n/4। একদম এখানে খালি এনে যাতে মানটা বসিয়ে দেবে, অঙ্ক চুটকিতে অঙ্ক হয়ে যাবে, তোমাকে আর কোনো বড় নিয়ম করতেই হবে না। তো চলো আমরা এই অঙ্কের ক্ষেত্রে না বিভাজনটা বের করছি না, আমরা কেবলমাত্র গড়টা বের করছি আর ভেদমানটা বের করছি। কেমন? তো আমরা প্রথমে গড়টাকে বের করে ফেলি বা মধ্যকটাকে বের করে ফেলি। স্যার মধ্যকের তো সূত্র আমরা জানি n/2, আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু n এর মান কি 4 বার বলেছে স্যার, তাহলে n এর মানটা 4, তাই না? এখানে n = কত, n = স্যার 4, তাহলে আমি বলতে পারি কি স্যার 4/2 এটা হচ্ছে মধ্যক, তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি কি 2। আর ভেদমান বলেছে স্যার, ভেদমান, স্যার ভেদমানের সূত্র কি, ভেদমানের সূত্র হচ্ছে n/4, স্যার n এর মান তো 4, তাহলে 4/4, ক্যালকুলেশন করো উত্তর কত পাচ্ছ 1, তার মানে একদম চুটকিতে অ্যান্সার। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বলতে পারছি এর মধ্যক হচ্ছে 2 আর ভেদমান হচ্ছে 1, লবটা হচ্ছে n এর মান, n এর মানটা কত 4, ব্যাস। এবার নেক্সট দেখো পরের অঙ্ক, দুটি ঝোঁকশূন্য পাশা, এবার পাশার অঙ্ক কিন্তু, দুটি ঝোঁকশূন্য পাশা একসঙ্গে নিক্ষিপ্ত হয়, কেমন, পাশাদ্বয়ের প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টির মধ্যকের মান নির্ণয় করো। তো মনে রাখবে
যখনই তোমাকে পাসার গল্প বলবে না, যখনই তোমাকে পাসার গল্প বলবে, যখনই পাসার অঙ্ক বলবে, আগে ভালো করে চোখ দিয়ে দেখবে যে তোমাকে কটা পাসার কথা বলেছে। কেমন? আগে ভালো করে দেখবে তোমাকে কটা পাসার কথা বলেছে। কেমন? আগে চোখ দিয়ে দেখবে। যদি দেখো এখানে n সংখ্যক পাসা বলেছে, যদি n সংখ্যক পাসা, একটা দুটা তিনটা করে যদি n সংখ্যক পাসা হয়, কেমন? টোটাল পাসা কটা? n সংখ্যক। তাহলে এই শর্টকাটটা মাথায় রাখবে যে পাসাদের যে প্রাপ্ত সংখ্যার যে সমষ্টি, যে মধ্যক, কেমন? ওই মধ্যকের যে সূত্র, ওই সূত্রটা হচ্ছে কত? 7/2 ইন্টু কত? n। কেমন? 7/2 ইন্টু n, এটা হচ্ছে ফর্মুলা। এটাকে তোমরা ফর্মুলা আকারে মনে রাখবে। তাহলে লক্ষ্য করো এর ক্ষেত্রে কি হচ্ছে। এখানে বলেছে পাসাদ্বয়ের প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টির মধ্যকের মান। তো আমরা বুঝে গেলাম শর্টকাট ফর্মুলা কি, আগে 7/2 লিখলাম ইন্টু এখানে কটা পাসার কথা বলেছে, তো বলেছে 2টি যোগ 0 পাসা, মানে পাসার সংখ্যা হচ্ছে 2টি। তাহলে পাশে n এর মানটা 2 লিখলাম, তো ক্যালকুলেশন করো, উত্তর কি পাচ্ছ? 7। মানে অপশন সি হচ্ছে এর কারেক্ট উত্তর। নেক্সট দেখো এবার পরের অঙ্ক। এটা একটু দামি অঙ্ক, হ্যাঁ, তাই এটাকে একটু স্পেশালভাবে আমি বলছি, স্পেশালভাবে বলছি অঙ্কটাকে। অঙ্কটা বড় নিয়মে তো অবশ্যই একটা টেকনিক ফলো করবেই, তবে যেহেতু সবার ক্ষেত্রে 1/6 আছে, এটা আসলে তোমরা ফিল করতে পারবে ছক্কার অঙ্কের সঙ্গে। মানে একটা ছক্কাকে যদি একবার থ্রো করি তাহলে কিন্তু 1 পড়ার, মানে পুট পড়ার সম্ভাবনা, 2 পড়ার সম্ভাবনা, 3 পড়ার সম্ভাবনা, এরকম করে কিন্তু উল্লেখ আছে বিষয়টা। ঠিক আছে? তো এটাকে আমি মানে একটু অন্যভাবে, অন্য থটে আমি আলোচনা করব। মাথা রাখবে যদি অঙ্কটা এরকম থাকতো না, যদি অঙ্কটা এরকম থাকতো যে এক সমসম্ভব চলকের, এক সমসম্ভব চলকের সমবিভাজন এটা, ওটাই তো দেখো আমাকে এক্স আর এফ অফ এক্স বলে দিয়েছে। তাহলে এক্স সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন, তাই না? এটা তো আমি দেখতে পাচ্ছি যে কি রয়েছে বলো তো। যাই থাক না কেন আমরা খালি দেখব দুই দিকটাতে। কেমন? যখন তোমার অঙ্কটা করবে তখন খালি চোখ রাখবে জাস্ট দুটো সংখ্যার দিকে, তাহলে আরামসে অঙ্ক হয়ে যাবে, তোমার টেনশনে নেই। যাই থাক না কেন, হ্যাঁ, যটাই ঘর থাক না কেন, তোমরা এপারে এক্স, এপারে পি অফ এক্স লিখলাম তো, বা এফ অফ এক্স লিখলাম, জাস্ট দুটো সংখ্যার দিকে তাকাবে। কিন্তু মাথা রাখবে হরে কিন্তু 1/6 থাকতে হবে, না তো অঙ্কটা কিন্তু প্রযোজ্য হবে না কিন্তু এই সূত্রটা। কেমন? কি বললাম? শর্টকাট নিয়মটা তখনই প্রযোজ্য যখনই 1/6 থাকবে। আর এরকম অঙ্ক দেখলাম বিভিন্ন জায়গায় আছে, বিশেষ করে যখন আমি বিটেকে যখন ক্লাস নিই তখন, মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আদার্স ইসের ডিপার্টমেন্টে যে ক্লাস নিই যখন, তখন একটা মানে পার্টি রয়েছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো সেখানে কিন্তু এরকম ধরনের অঙ্কগুলো কিন্তু আসে পরীক্ষায়, মানে স্টুডেন্টসকে করাতে হয়। তো যাই হোক, তো আমরা কি করব? চেক করে নেব হরে 1/6 আছে কিনা। কেমন? তো 1/6 এম করে চলছে। আমি আর লিখলাম না, মাঝখানে যাই থাক, জটায় থাক না কেন। কেমন? মানে জটা বলতে কি, ছটায় থাকবে। তো আমরা জাস্ট দেখব প্রথম সংখ্যাটার দিকে আর লাস্ট সংখ্যার দিকে, খালি এই দুটো সংখ্যার দিকে তাকাবে তোমরা। তোমাদের ডিউটি হচ্ছে ওই দুটো সংখ্যার দিকে তাকানো, তাহলে তুমি চুটকিতে মধ্যকটা বের করতে পারবে। কেমন? তাহলে মধ্যকটা কি হবে? তাহলে মধ্যক ইকুয়াল টু হচ্ছে প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2, প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2, মানে উত্তর কত? 7/2। ব্যাস, এক চান্সে উত্তর। কিন্তু আমাদের কিন্তু
এই অঙ্কটা চাইনি, জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য বললাম। আমাদের কি বলেছে, ওয়াই সমসম্ভব চলকের মধ্যকটা কত। তো যখনই তোমাকে ওয়াই সমসম্ভব চলকের মধ্যক চাইছে না, তার মানে নিশ্চয় বুঝে গেলাম। আর মধ্যে শোনো, ওয়াই সমসম্ভব চলকের আগে সম্ভাবনা বিভাজনটা বের করো। স্যার কেমন করে বের করবো? আবার বলছি, তোমরা অত ব্রেনে চাপ দেবে না, কারণ কনসেপ্ট তো অলরেডি পেয়ে যাচ্ছ আমার ক্লাসে, ফলে চাপ নেওয়া। তো আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম শুধু প্রথম, দেখো এটা চেঞ্জ হয় না, এটা একই থাকে। তোমরা খালি প্রথম আর লাস্ট এই দুটো সংখ্যার দিকে তাকাবে। যেমন এক্স ছিল তাই এক্সের মানগুলো দেওয়া ছিল, বাট এবার তো ওয়াই আছে, যেহেতু ওয়াই আছে আমাকে ওয়াইয়ের মানটা লিখতে হবে। স্যার ওয়াইয়ের মানটা কেমন করে লিখবো? দেখো আমাকে একটা সম্পর্ক বলে দিচ্ছে, ওয়াই ইকুয়াল টু 2x + 3। এক্সের মান যদি 1 বসাও, এক্সের মান 1 বসাও, তাহলে প্রথমে ওয়াইয়ের মানটা কত পাচ্ছ? 2 × 1 + 3 মানে 5। আর লাস্টের মানটা লাগবে, তো এক্সের মানটা যদি তুমি 6 বসাও, লাস্টের মানটা 6 × 12 + 3 15। তো আমরা করলাম কি, আমরা এই যে সম্পর্কটা রয়েছে, স্যার কোন সম্পর্ক স্যার? এই যে সম্পর্কটা রয়েছে, এই সম্পর্ক থেকে আমি কিন্তু ফার্স্ট আর লাস্টে কিন্তু ওয়াইয়ের মানটাকে আমি বের করে ফেললাম আর মানটা বসিয়ে দিলাম। এবার আমরা আরামসে এখান থেকে বলতে পারবো, স্যার এর মধ্যক কী হবে জানেন? ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, তাহলে 20/2 মানে 10। তাহলে মধ্যকটা স্যার 10 হচ্ছে। আর এক্ষেত্রে যেহেতু ভেদমানটা মধ্যকের থেকে বড় হবে, কেমন তুমি বুঝতে পারো বিষয়টা, ফলে এক্ষেত্রে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমার টার্গেট ছিল জাস্ট মধ্যকটা বের করা, যে আমরা মধ্যকটাকে শর্টকাট নিয়ে বের করতে পারছি কিনা। তো আমরা কিন্তু মধ্যকটাকে টার্গেট করতে পারলাম। আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার দেখো নেক্সট অঙ্ক। এই অঙ্কটা দেওয়ার কারণ হচ্ছে একসঙ্গে দুটো কাজ করার জন্য। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে কে এর মানটা বের করবো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যদি এরকম টাইপের অঙ্ক দেয় তাহলে কেমন করে মানটা ক্যালকুলেশন করে বের করব। স্যার বুঝলাম না। দেখো সবাই, আমাদের কিন্তু ওরা ক্যালকুলেশন করতে বলেছে পি অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2, এটা সমান কত স্যার? তো আমরা দেখে বুঝতে পারছি স্যার এটা কি বলতে চাইছে জানেন? এক্সের মানটা 2 এর সমান বা তার থেকে বড়। এক্সের মানটা 2 এর সমান বা তার থেকে বড়, ঠিক আছে স্যার। তাহলে এক্সের মান 2 এর সমান বা এক্সের মান 2 এর থেকে বড় মানে কত? 3। কিন্তু লক্ষ্য করুন স্যার, এক্সের মান যখন 2 তখন পি এক্সের মান 0.3, আর এক্সের মান যখন 3 তখন পি এক্সের মান কত? 3k। এখন তোমরা বলবে স্যার আমি 3k এর মানটা যদি পেয়ে যাই বা কে এর মানটা যদি পেয়ে যাই, নিয়ে ক্যালকুলেশন করলে আমি উত্তর পেয়ে যাবো স্যার, তাই না? ফলে অঙ্ক কিন্তু টাফ নয়, অঙ্ক কিন্তু সহজ। তো আমাদের এখন টার্গেট কি জানো? আমাদের এখন টার্গেট হচ্ছে কে এর মানটাকে বের করা। স্যার কে এর মানটা কেমন করে বের করবো? ওই যে শর্ত, ছক দিলেই ব্রেনে নিয়ে আসবে আগে শর্তটাকে। তাহলে আমরা কি পাচ্ছি শর্তে? আমরা লক্ষ্য করো এখান থেকে পাচ্ছি 0.1 প্লাস কে প্লাস 0.2 প্লাস 2k প্লাস 0.3 প্লাস 3k। যদি এটি যোগ করি না, যোগ করলে আমরা কি পাবো? আমরা 1 পাবো। বা এবার সবটাকে আমরা অ্যাড করছি, 0.1 প্লাস 0.2 প্লাস 0.3 মানে 0.6 প্লাস কে প্লাস 2k প্লাস 3k মানে 6k, এটা ইকুয়াল টু 1। বা 6k তাহলে কত পাচ্ছি? 6k এটা ইকুয়াল টু পাচ্ছি 1 মাইনাস 0.6 মানে 0.4। 2 দিয়ে ক্যান্সেল করে দাও, তাহলে 3k ইকুয়াল টু কত পাচ্ছি? 0.2। স্যার আমার তো 3k দরকার। যদি আমাদের চাই তো কে ইকুয়াল টু কত? 4টা অপশন, তাহলে কে ইকুয়াল টু পেয়ে যেতাম। যেহেতু আমাদের চেয়েছে এর মানটা, তাহলে 0.3 থাকলো প্লাস 3k মানে কি? 0.2
ক্যালকুলেশন করো, উত্তর কি পাচ্ছ 0.5। তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে। এবার চলে আসছি পরের অঙ্কে। তবে এই অঙ্কে আসার আগে কয়েকটা সূত্র একবার না বললেই নয়, মানে বলতেই হবে, কেমন? তো সূত্রগুলোকে একবার বলে দিই তোমাদের মনে রাখার জন্য, খুবই ইম্পর্ট্যান্ট সূত্র কিন্তু। চলো এখানে বলছি, মাথায় রাখবে ই অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট, কেমন? নেক্সট হচ্ছে ই অফ কনস্ট্যান্ট ইন্টু এক্স, এটা মানে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসলো, ই অফ এক্স। নেক্সট ই অফ সরি var of constant equal to 0 আর var of constant into x ইকুয়াল, কনস্ট্যান্টটা তো বাইরে বেরিয়ে আসলো স্কোয়ার আকারে, আর var of x। মাথায় রাখবে যদি ax প্লাস by থাকতো না, তাহলে মাঝখানে কিন্তু যোগ, অ্যাডিশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। অঙ্ক আসুক তোমাদেরকে বলে দিচ্ছি। যাই হোক, চলো আগে এই চারটাকে ব্রেনে রেখে আগে অঙ্কটা করার চেষ্টা করি। কি বলেছে? একটি যথেচ্ছ চলকের সম্ভাবনা অপেক্ষক। আরে ভাই, সম্ভাবনা অপেক্ষক ওটা তো ডিনোট করছে কার দিকে? সম্ভাবনার দিকে ডিনোট করছে। আর আমরা জানি ওটা জীবনেও কিন্তু ঋণাত্মক হবে না। তার মানে অপশান ডি হচ্ছে এর কারেক্ট উত্তর। ক্লিয়ার? নেক্সট কি? ই অফ 10x, ই অফ 10x এটা চেয়েছে। এখন তোমরাই বলো ই অফ এক্স, ওই এটা বাইরে বেরিয়ে আসে, তাই 10টাকেও বাইরে বের করে নিয়ে আসলাম, ইন্টু কত? ই অফ এক্স। তা তোমরা বলো কোনটা কারেক্ট উত্তর হবে? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে? var of 4x, var of 4x। তো লক্ষ্য করো var of 4x, var of ax, এটা বাইরে বেরিয়ে আসলে স্কোয়ার হয়ে বেরিয়ে আসে, তাহলে আমি বলতে পারি এখানে 4টা স্কোয়ার হয়ে বাইরে বেরিয়ে আসবে, ইন্টু var of x। তো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কি পাচ্ছি? 16 ইন্টু var of x। তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট উত্তর। তোমরা তো এই অঙ্কটা একটু আগে দেখলে, আমি শেখালাম তোমাদেরকে var of x এর সূত্র কি। এনগেজমেন্ট হওয়ার খাওয়া ছিল এক্স এর সঙ্গে, বাট হয়েছে এক্স স্কোয়ারের সাথে, ওই কারণে মানে ওই মানে ও নিজেকে স্কোয়ার করে নিয়েছে, ব্যাস। তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 5এরটা দেখো কি বলেছে এখানে। 5এরটা ওরা বলেছে এখানে যে এক্স যথেচ্ছ চলকের সমন্বয় বিভাজন এফ এক্স। ঠিক আছে, নো প্রবলেম। আমি একটা কাজ করে ফেলি, এপারে এক্স লিখলাম, এপারে এফ এক্স লিখলাম। এক্স চলক কেবলমাত্র দুটি মান গ্রহণ করতে পারে, ঠিক আছে। এক্স এর দুটো মান বলে দিয়েছে ওরা, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2, আর কোনো মান গ্রহণ করতে পারে না। ওর জন্য হচ্ছে fx1 বলে দিয়েছে, ওর জন্য fx2। এখন প্রশ্ন হচ্ছে এদের যোগফলটা কত হবে? আরে ভাই, শর্তেই তো বললাম তোমাদেরকে, কি বলেছিলাম? সম্ভাবনার যে যোগফলটা, মানে f of x1 আর f of x2, এই যে সম্ভাবনার যে মান, তাদের যোগফলটা অল টাইম কী হবে? শর্ত অনুযায়ী 1 হবে। তার মানে অপশান ডি হচ্ছে কারেক্ট উত্তর। যখন এই অঙ্কটা সলভ করতে যাচ্ছ তোমরা, এক কাজ করো, var of ax প্লাস বি, var of ax প্লাস বি, এটাকে সেপারেট করে ফেলো আগে। var of ax প্লাস var of b, বাট তোমরা লক্ষ্য করো এখানে var of ax কনস্ট্যান্ট যদি বাইরে বেরিয়ে আসে স্কোয়ার হয়ে আসে, ওই কারণে কি লিখবো? a স্কোয়ার var of x প্লাস var of কনস্ট্যান্ট মানে 0, তাহলে অ্যান্সার কি পেলাম? a স্কোয়ার var of x। তার মানে আমরা বলতে পারছি এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো লাস্ট এই অঙ্কটা দেখে নিই আমরা।
তাহলে আমাদের মোটামুটি টপিকটা শেষ হয়ে যাচ্ছে। কেমন, এবার তোমরা বই করবে বা দেখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো, দেখবে ভালো লাগবে করতে। কি বলে দিয়েছে, দুটি স্বাধীন যদিচ্ছ চলক এক্স এবং ওয়াই এর ভেদমান বলে দিয়েছে। ঠিক আছে, ওরা আমাদেরকে বলে দিয়েছে কি, var অফ এক্স এটা ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে কে, var অফ ওয়াই এটা ইকুয়াল টু বলে দিয়েছে 2, আর জেড ইকুয়াল টু কি বলে দিয়েছে 3y মাইনাস এক্স, আর এর ভেদমান মানে var অফ জেড, ওর ভেদমান বলেছে 25। তাহলে কে এর মান কত হবে? তো চলো আগে মানটা আমরা বসাই আগে, বা var অফ জেড, জেড মানে কত 3y মাইনাস এক্স, তাহলে এটা ইকুয়াল টু কত? তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি বা এটাকে আমরা লিখতে পারি var অফ 3 ইন্টু ওয়াই প্লাস মাইনাস 1 ইন্টু এক্স, তাহলে এটা ইকুয়াল টু কত 25, বা সেপারেট করে ফেলি, তাহলে var অফ 3y প্লাস var অফ মাইনাস 1 ইন্টু এক্স, এটা ইকুয়াল টু কত 25, বা এই 3টা বাইরে আসলে 9 ইন্টু var অফ ওয়াই প্লাস এই মাইনাস 1টা বাইরে আসবে, মাইনাস 1 হোল স্কোয়ার মানে প্লাস 1 ইন্টু var অফ এক্স, এটা ইকুয়াল টু 25। তো লক্ষ্য করো মানগুলো না আমাকে দিয়ে দিয়েছে, var অফ ওয়াইয়ের মানটা 2, তাহলে ওর মান যদি 2 হয় 2 ইন্টু 9 মানে 18, var অফ এক্সের মান তো কে 1 ইন্টু কে মানে কে, এটা ইকুয়াল টু 25। তাহলে এখান থেকে আমরা কে এর মান কত পাচ্ছি, আরামসে বলতে পারছি, তাহলে কে ইকুয়াল টু 7। তার মানে অপশন ডি হচ্ছে এর কারেক্ট উত্তর। তো প্রিয় ভাই বোনেরা, এই ছিল আমাদের পূর্ণ অঙ্ক। একটু তোমাদের আমি প্রথম থেকে যদি একবার ডিসকাস করে দিই ফান্ডাটা কি, বা আমরা কীভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করলাম, তাহলে এটাই বলবো যে তোমাদের একটা চাহিদা ছিল যে স্যার সমসম্ভব চলকতার বিভাজন। আমাকে তোমরা অনেকে ফোন করে বা মেসেজ করে জানিয়েছিলে, অনেকে কমেন্ট করে জানিয়েছিলে বিভিন্নভাবে যে স্যার এই চ্যাপ্টারটাকে নিয়ে আসুন স্যার, এখানকার অঙ্কগুলো না একটু জটিল, জটিল বলবো না, অঙ্ক সহজ কিন্তু ক্যালকুলেশনটা সময়ের জন্য কঠিন, টাইমের রেসপেক্টে। আর এই কারণেই ভাবলাম যে ঠিক আছে আনা যাক। তো চ্যাপ্টার সমসম্ভব চলকতার বিভাজন ইউনিট 4 থেকে নেওয়া, পুরো সম্ভাবনা পাঠ থেকে 8টা প্রশ্ন থাকছে তোমাদের, এবং এখান থেকে অঙ্ক মানে বেশ ভালো ধরনের অঙ্ক আসবে, ক্যালকুলেশন ভিত্তিক থাকবে আর কনসেপচুয়াল ভিত্তিকও থাকবে। তো এখান থেকে আমরা দেখলাম চ্যাপ্টারের নাম থেকে সমসম্ভব চলকটা কি, তার বিভাজনটা কি, আর এখান থেকে দেখলাম যে কী কী শিখতে হবে এক্সট্রাভাবে। আমরা পুরো কৌশলটা পেয়ে গেলাম, পরিকল্পনাটা পেয়ে গেলাম। আর বিষয়টাকে বোঝার জন্য আমার মনে হলো যে উদাহরণ দেওয়া যাক। ওই জন্য দেখো ঘটনাগুলোকেই আমরা রিপ্রেজেন্ট করলাম কি বাস্তব সংখ্যায়, আর ওই ঘটনার যে সম্ভাবনা বের করলাম তাকে যখন ছকের মাধ্যমে লিখছি, তাই না, আমরা এটাকে বলছি কি এক সমসম্ভব চলকের সমন্বয়ভাজন। তোমরা কিন্তু মানে কনসেপ্টটাকে এখানে বেঁধে রাখবে না, এর কিন্তু আরও দারুণ কনসেপ্ট রয়েছে, মারাত্মক কনসেপ্ট রয়েছে কিন্তু এর। কেমন মানে ডিস্ট্রিক্ট বা বলতে পারো যে কন্টিনিউটি, হ্যাঁ, মানে এই পুরো পার্টের মধ্যে কিন্তু বেঁধে রয়েছে। মানে এক্সের মান যে কেউ ভাবছো যে সীমাবদ্ধ 0, 1, 2 না, এরকম না, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। কেমন এর অ্যাকচুয়াল কনসেপ্ট কি পার্ট রয়েছে, এগুলো কিন্তু তোমাদেরকে আমি ডিটেলস ক্লাসে কিন্তু আলোচনা করব। নেক্সট যাই হোক, তোমাদের এর মাধ্যমে আলোচনা করলাম যে শর্তটা কি, ই অফ এক্স স্কোয়ার কি, var এক্স কি, আর সমপার্থক্যটা কি। তারপর পুরো চ্যাপ্টারটা যে ডিটেলস শর্টে তোমাদের সামনে নিয়ে আসলাম। ভাই এইটি জানতে হবে তোমাদেরকে, বা বোন এইটি জানতে হবে তোমাদেরকে। নেক্সট
আমরা অঙ্ক আলোচনা করলাম। ফার্স্ট অঙ্কটা দেখতেই পেলে যে 4টে অপশনের মধ্যে দেখলাম কোনটা নেগেটিভ রয়েছে প্রবাবিলিটির মান, ওদেরকে বাদ দিয়ে আমরা কন্ডিশন চেক করলাম, দেখলাম যোগ করে কোনটা আসছে। পরের অঙ্কে সেম একই রকমভাবে আমরা দেখলাম যে এক্সের মান তো 0 থেকে শুরু হয় রে ভাই, কিন্তু এখানে 1 থেকে স্টার্ট হয়েছে, ওদেরকে বাদ দিয়ে দিলাম আর কন্ডিশন যোগ করলাম, মানে প্রবাবিলিটি মানগুলোকে যোগ করলাম। তারপর তো বুঝতে পারছো যে অঙ্কগুলো করলাম খুবই সহজ টেকনিক, তাই না? যার সংখ্যা বলবে সেটা বাই টোটাল ইন্টু কটা তুলেছি, ওর উপর বেশ করে বেশ কয়েকটা অঙ্ক তোমাদের দেখালাম, একটা অঙ্ক তো হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ অঙ্কের সমাহার। কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ফুল জোশ নিয়ে তোমাদের সামনে এসেছি, আবার আসবো সামনে নতুন টপিক নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ওয়েট করো এবং ভালো লাগলে ক্লাসটিকে ফ্রেন্ডের মধ্যে শেয়ারও করিও, যাতে এই পরীক্ষার মুহূর্তে সবাই উপকৃত হয়, যেন সবাই শিখতে পারে। কারণ সেমিস্টার সিস্টেম তো সবার কাছে নতুন, তাই কেউ পিছিয়ে না পড়ে, বন্ধুই বন্ধুকে হেল্প করবে, এটাই তো বন্ধুর কর্তব্য। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।